আসসালামু আলাইকুম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। পরিচিতি পর্ব। আমি জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র। শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে কি দেখছো? রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। কি আমরা সাহিত্যের অনেক শাখা পোশাক এখানে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, আজকে আমাদের পাঠ্য বিষয় সাহিত্যের রূপ ও রীতি, লিখেছেন হায়াত মাহমুদ। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে: 1. সাহিত্য কি, এর রূপ ও রীতি কি এ সম্পর্কে জানতে পারবে। সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারবে। কবি পরিচিতি বলতে পারবে। নতুন শব্দের অর্থ জানতে পারবে। শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে কার ছবি দেখছো? হ্যাঁ, সাহিত্যের রূপরীতির রচনার লেখক হায়াত মাহমুদ। কবি পরিচিতি আমরা এখন দেখব। প্রথমেই জন্ম: কবি হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবন যাপন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ: স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, প্রতিভার খেলা ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য লেখক হায়াত মাহমুদ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। শিক্ষার্থী, তোমরা এই লেখক পরিচিতির বিশেষ দিকগুলো আমি তুলে ধরলাম। তবে আমার কথা থাকবে, তোমরা লেখক পরিচিতি পাঠ্য বই থেকে আরো বিশদভাবে, আরো সুন্দর করে মনোযোগ সহকারে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে নেবে। এখানে নতুন শব্দের অর্থ দেওয়া আছে কিছু, তোমরা দেখো। কালা পাহাড় একটি ঐতিহাসিক চরিত্র। মহাভারত প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। লঙ্কা দ্বীপ, সিংহল দ্বীপ বর্তমান নাম যার শ্রীলঙ্কা। একাঙ্কিকা এক অঙ্কের নাটককে বলা হয়। শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলবো, নতুন শব্দের এই অর্থ যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো তো তোমরা পড়বেই, তার সাথে সাথে তোমরা শব্দের অর্থর সাথে টিকাও অনেকগুলো আছে, পাঠ্য বইতে অনেকগুলো টিকা আছে। এই টিকাগুলো তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বে এবং এই টিকাগুলো পড়লেই তোমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে।
সৃজনশীল লেখায় যেমন তোমাদের সহায়তা হবে এবং জানার ক্ষেত্রেও তোমার অনেক বাড়বে। তাই আমার উপদেশ থাকবে তোমরা এই নতুন শব্দের অর্থ আর টিকা খুব ভালো করে পড়ে নেবে। এখন সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে আলোচনা পর্বে আমরা প্রথমেই সাহিত্য কি সেটা সম্পর্কে জানব। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়, তবে সাহিত্যের রূপ ও রীতি, তোমরা এই নামটা শুনে নিশ্চয়ই অনেকেই মনে করছো যে খুব কঠিন একটা বিষয় বা খুব ভীতিকর তোমাদের কাছে লাগছে, কিন্তু আমরা যখন পড়ব সাহিত্যের রূপ ও রীতি এবং বুঝিয়ে দেব, আমি বিশ্বাস করি তোমাদের কাছে আর এ নিয়ে কোনো শঙ্কা ভয় কোনো কিছুই আর থাকবে না। সাহিত্যর বলতে কি বুঝি? সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়, আমি এর আগেও বললাম, কিন্তু সাহিত্যের রূপটা কি? সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। শিক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে শোনো। সাহিত্যের রূপ, কোনো কিছুর রূপ, যেমন একজন মানুষের একটা ছবি আঁকলে তুমি ছবিটার মধ্যে যখন একটা মানুষের চোখ কান নাক সব দিবে তখন সম্পূর্ণ ছবিটা পূর্ণ হবে এবং একটা মানুষের অবয়ব তৈরি হবে। ঠিক সাহিত্য যখন আমরা বলি, সাহিত্যের বিভিন্ন শাখা, সেই শাখাগুলো কি? কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি, এগুলো হলো সাহিত্যের অনেক শাখা। এই শাখাগুলোই হলো সাহিত্যের রূপ। তোমরা খেয়াল করো আমি কি বলছি। এই যে সাহিত্যের বিভিন্ন শাখা, এগুলো হলো সাহিত্যের রূপ। আর একটা প্রশ্ন, রীতি, তাহলে রীতি কি? এই যে সাহিত্যের রূপগুলো আছে, কবিতা, উপন্যাস, ছোট গল্প, এই উপন্যাস ছোট গল্প সাহিত্যের এই রূপগুলো প্রবন্ধ, মহাকাব্য, এগুলো কিভাবে রচিত হবে, এর আঙ্গিক কি হবে, এর রীতি কি হবে, এর বৈশিষ্ট্যই বা কি, এগুলোই হলো সাহিত্যের ওই রূপের রীতি। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে কি পারলাম? সাহিত্যের রূপ ও রীতি, সাহিত্যের বিভিন্ন শাখা হলো সাহিত্যের রূপ, আর এই শাখার আঙ্গিকগত গঠনগত বৈশিষ্ট্যই হলো এর রীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ সাহিত্যের রূপ ও রীতি। তাহলে আমরা সাহিত্যের রূপ ও রীতির পর্যায়ে এই যে শাখাগুলো দেখলাম, প্রত্যেকটা শাখা আমরা দেখি এই শাখা কিরকম হতে পারে, এর বৈশিষ্ট্য কি হবে, এর আঙ্গিক কি হবে। প্রথমেই আমরা শাখার আলোচনায় কবিতা, প্রথমেই আমাদের আলোচনায় আসবে কবিতা। আচ্ছা, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। আচ্ছা, কবিতা কি বলে থাকি? ছন্দবদ্ধ ভাষায় বা পদ্যে যেটা লিখিত হয় সেটাকে আমরা সাধারণত কবিতা বলি, তাই না? কবিতার আবার প্রধান দুটি রূপভেদ আছে, সেই রূপভেদ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এক মহাকাব্য, দুই গীতিকাব্য বা গীতি কবিতা। আচ্ছা, মহাকাব্য কি? মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। তোমরা বইটা খুলে আমার সাথে সাথে মিলিয়ে দেখো, তাহলে কি জানলাম? মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে এই যে রূপগুলো, সাহিত্যের বিভিন্ন রূপগুলো কিভাবে গঠিত হবে, এর নিয়ম কি, এর আঙ্গিক কি হবে, এটাই হলো সাহিত্যের রীতি। তাহলে আমরা কবিতার রীতি কি? এই কবিতার রীতি হলো দুটি, ওর মধ্যে মহাকাব্যের রীতি হলো মহাকাব্যে যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী থাকবে এবং এই যুদ্ধ বিগ্রহের কাহিনী থাকবে এবং মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্য কি? অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে লিখতে হবে পদ্যে। এই হলো মহাকাব্যের বৈশিষ্ট্য। তোমরা বইয়েতে আরো বিশদ করে দেয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপরে আসতেছি কি? গীতি কবিতা। গীতি কবিতা কিরকম হবে? গীতি কবিতা সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বক্তার
ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। দেখো, এগুলো কিন্তু তোমাদের 1 নং যে জ্ঞানমূলক কোশ্চেন সৃজনশীলে সেটাতে প্রায়ই থাকে। যেমন এই কোশ্চেনটা প্রায় থাকে, বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন কি? তাহলে আমাদের এই বইটাও ধরে ধরে লাইন বাই লাইন পড়তে হবে, যাতে আমরা জ্ঞানমূলক বা নৈবেত্তিক সবকিছুর উত্তর সুন্দরভাবে করতে পারি। বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। গীতি কবিতাকে শ্রেণী বিভাজন যদি আমরা করি, তাহলে শ্রেণী বিভাজনে কয়েকটি বিভাগ করা যায়। 1 ভক্তিমূলক, 2 স্বদেশপ্রীতিমূলক, 3 প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। এছাড়া শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায় ভুক্ত। এরপর আমরা দেখব বাংলা কবিতায় বিশেষ 2টি ধারা রয়েছে এবং এই বিশেষ 2টি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সৌজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। এই হলো মোটামুটি ভাবে কবিতা সম্পর্কে আমাদের আলোচ্য বিষয়। সাহিত্যের একটি রূপ কবিতা সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী আলোচনা চলে যাই আমরা নাটক। নাটক বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করে। নাটক 5টি অঙ্কে বিভক্ত, যথা 1 প্রারম্ভ, 2 প্রবাহ, 3 উৎকর্ষ, 4 গ্রন্থিমোচন, 5 উপসংহার। নাটকের এই অঙ্কর বিভক্তটা তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। নাটক কি? নাটক কিন্তু আমরা কি সবসময় দৃশ্য কাব্য, আমরা নাটক দেখেই অভ্যস্ত, নাটক কিন্তু আমরা শুনে না। নাটকের কথা যখন আসে তখনই কিন্তু আমাদের চোখের সামনে একটা দৃশ্য, একটা স্টেজ এবং স্টেজে কতগুলি অভিনেতা অভিনেত্রী ক্রিয়াকলাপ আমরা কল্পনায় আমাদের ভেসে ওঠে। নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ, তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। আমি স্ক্রিনে এই লেখাটা দিয়েছি। এরপরে দেখো, সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। সংস্কৃত আলংকারিকরা নাটককেও কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। তবে সংস্কৃত আলংকারিকদের মধ্যে কাব্য 2 ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। তাদের মতে নাটক প্রধানত দৃশ্যকাব্য। যেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক যদি সুন্দর করে নাটকে যা বলা হবে তা যদি দর্শককে সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানোই না গেল, তাহলে সংস্কৃত আলংকারিকদের মতে তাহলে নাটকের সমস্ত ব্যাপারটাই কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়। আমরা প্রথমেই জেনেছি নাটক 5টি অঙ্কে বিভক্ত, এটা আমি পড়িয়েছি। এখন দেখো, নাটকের কাহিনীর ও বিষয়বস্তু পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে আবার 2টি ভাগে ভাগ করা যায়। সেটা কিরকম? সেটা হলো 1 ট্র্যাজেডি, আরেকটি কমেডি এবং প্রহসন। এই 3টি ভাগে বিভক্ত করা যায়। 2টি নয়, দুঃখিত, 3টি ভাগে বিভক্ত করা যায়। 1 ট্র্যাজেডি, 2 কমেডি, 3 প্রহসন। ট্র্যাজেডি বলতে তোমাদের প্রশ্ন থাকতে পারে ট্র্যাজেডিটা কি? এদের মধ্যে ট্র্যাজেডিটাই হলো সর্বশ্রেষ্ঠ
ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে দুইটি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়ে সুরসঙ্গীতি। অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনার মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। তোমরা এই যে অ্যারিস্টটলের যে সংজ্ঞাটা, ট্র্যাজেডি কি, তোমাদের যদি কোনো জ্ঞানমূলকের পরে অনুধাবনেও কোশ্চেন থাকতে পারে যে ট্র্যাজেডি কি, তাহলে এই অ্যারিস্টটলের সংজ্ঞাটা অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে, তোমরা দিয়ে দিবে। রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের সৃষ্টি করে, করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। এরপরে আসছে আমরা যে তিনটি ভাগ বললাম, কমেডি। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় আরেকটি তোমাদের কাছে আরেকটি প্রশ্ন থাকতে পারে, প্রহসন কি? প্রহসন এমন একটি নাটক যেখানে সামাজিক অসঙ্গতিকে তুলে ধরা হয় হাস্যরসের মাধ্যমে। সেখানে হাস্য রস বিভিন্ন মাধ্যমে নাটকটি উপস্থাপন করা হবে, অনেক সিরিয়াস কথাও বলা হবে, কিন্তু হাস্যরসের মাধ্যমে, অর্থাৎ সামাজিক অসঙ্গতিকে প্রহসনে তুলে ধরা হয়। এক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন তোমরা এর আগেও পড়ে থাকবে। মাইকেল মধুসূদন দত্তের দুটি বিখ্যাত প্রহসন আছে, নাম হলো একে কি বলে সভ্যতা, আরেকটি হলো বুড়ো শালিকের ঘাড়ে রো। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের প্রহসনগুলির নাম কি। আচ্ছা, নাটকের ক্ষেত্রে আরেকটি যে উল্লেখযোগ্য বিষয় যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধরনের নাটক, বহু শ্রেণীতে নাটককে বিভক্ত করা হয়েছে, যেমন ধ্রুপদী নাটক, রোমান্টিক নাটক বা কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত্রনাট্য, বিভিন্ন ধরনের নাটক রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে যুগান্তকারী, এখন আমরা পড়ব বাংলা নাটকের ক্ষেত্রে কাদের অবদান সবচেয়ে বেশি। প্রথমেই বলতে হয়, বাংলা নাটকের ক্ষেত্রে যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপরে দীনবন্ধুর আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। এছাড়াও আরো অনেক ধরনের নাটক হয়েছে, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, কালাপাহাড়, সামাজিক নাটক, প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকদের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন। খেয়াল করো তোমরা, এই সকলের পর যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন তিনি আর কে? তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে এই সকল রচনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কালজয়ী হয়ে রয়েছেন। সাহিত্যের দ্বিতীয় যে রূপ, সাহিত্যের আরেকটি শাখা নাটক, অর্থাৎ সাহিত্যের রূপেরই একটি দিক। আমরা প্রথমে কবিতা আলোচনা করলাম, এরপরে আমরা নাটক আলোচনা করলাম। সাহিত্যের প্রত্যেকটা রূপের কিন্তু আলোচনা হচ্ছে এবং রীতির আলোচনা হচ্ছে। সাহিত্যের রূপ কি? নাটক হলো একটা সাহিত্যের রূপ, কবিতা হলো একটা সাহিত্যের রূপ। আর রীতি কি? এই নাটক কিভাবে রচিত হবে, নাটকের কয়টি অঙ্ক থাকবে, নাটকের বিষয় কি থাকবে, সেগুলো দিয়ে আমরা যেটি আলোচনা করলাম সেগুলো হলো সাহিত্যের রীতি। পরবর্তী সাহিত্যের রূপ হলো ছোট গল্প।
রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শিক্ষার্থীরা, ছোট গল্পর ক্ষেত্রে রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন, সেই কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। এই কবিতার লাইনের মধ্যে রবীন্দ্রনাথ যা বলেছেন, এখনো পর্যন্ত ছোট গল্পের বৈশিষ্ট্য হিসেবে এই এই লাইনগুলোকেই ধরা হয়। তোমরা দেখো, শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। ছোট গল্প হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়। কাহিনীর ভিতর থেকেই বেছে নেওয়া হয় কোনো অংশ, বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। উপন্যাসে যেমন আমরা একটা জীবনের সমগ্র চিত্র দেখতে পাই, ছোট গল্পে ঠিক তারই বিপরীত। একটা জীবনের একটা খণ্ড, একটা দিকের খণ্ড, একটা ভাগ শুধুমাত্র ছোট গল্পে আলোচনা করা হয়। ছোট গল্পের শেষটা এমনভাবে হয় যেখানে মনে হয়, মনের মধ্যে একটা তৃপ্তি থেকে যায়। এই যে অন্তরে অতৃপ্তি হবে, সাঙ্গ করি মনে হবে, অর্থাৎ মনের মধ্যে অতৃপ্তি থাকা অবস্থায় এটা শেষ হয়ে যাবে। আর মনের মধ্যে যখন অতৃপ্তি থাকে তখন মনে হবে জানি এটা তো শেষ হয়নি, আরো যেন কিছু আছে, আরো যেন কিছু জানতে চাই, মনের মধ্যে একটা অতৃপ্তি রয়ে যাবে। ছোট গল্পর বৈশিষ্ট্যই এটা, অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। লেখক অত্যন্ত সুন্দরভাবে কবিতার লাইনে এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে গেছেন। এরপরে বলা বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থ বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন তখনই ইহার সার্থকতা। জীবনের একটা খণ্ডাংশ এখানে উপস্থাপিত হয়, কিন্তু এই জীবনের এই খণ্ডাংশকেই লেখক রস নিবিড় ভাবে অত্যন্ত সাহিত্যের রস ব্যঞ্জনার সাথে পাঠকের সামনে উপস্থাপন করবেন, তাহলেই লেখকের এখানেই সার্থকতা। বাংলা ভাষার ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুর। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়, যেমন প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতি প্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মনুষ্যত্বের প্রাণী জগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, বিদেশি বা পটভূমিকা রচিত গল্প। দেখো, 15টি গল্পের শ্রেণীবিভাগ দেওয়া আছে, অর্থাৎ 15 ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প রচিত হতে পারে। তোমরা এগুলো সব পড়ে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, তাই এই লাইনগুলো পড়তে হবে। সাহিত্যের পরবর্তী রূপে আমরা চলে যাব উপন্যাস। সাহিত্যের পরবর্তী রূপ উপন্যাস। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। বাংলা ভাষার প্রথম সার্থক
ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ওই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়। আমরা যে কথাটা বললাম স্ক্রিনে দেওয়া আছে, বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিভিন্নভাবে এসএসসি পরীক্ষার সময়, স্কুলে পরীক্ষার সময় কোশ্চেনে তোমাদের এটা কিন্তু অবজেক্টিভ দেওয়া থাকে এবং জ্ঞানমূলকেও থাকতে পারে। বাংলা ভাষার প্রথম সার্থক কালজয়ী ঔপন্যাসিকের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা কিন্তু অনেকে এটা ভুল করো, আর বানানটা ঠিক করে লিখবে। জ্ঞানমূলকে কিন্তু বানান ভুল হলে নাম্বার দেওয়া হয় না, তাই জ্ঞানমূলকে বানানের ক্ষেত্রে তোমরা সতর্ক হবে। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথাসাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। শরৎচন্দ্র একটা জরিপে দেখা গেছে যে বাঙালি পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি পঠিত উপন্যাস কার? সবচেয়ে বেশি পঠিত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন খুবই জনপ্রিয় একজন লেখক। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, লতিফ প্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে। এখন আমরা দেখব কি কি ধরনের উপন্যাস হতে পারে। শ্রেণীবিভাজনে দেখা যায় উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি ধরনের উপন্যাস হয়ে থাকে। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুবই জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তার মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায়নি। ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে সবচেয়ে বেশি পঠিত উপন্যাস ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যেন পাঠক সমাজকে মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে নিত তার উপন্যাস। কার উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের যদি প্রশ্ন আসতে পারে যে কার উপন্যাস সবচেয়ে বেশি পঠিত ছিল, শরৎচন্দ্রের উপন্যাস। সাহিত্যের পরবর্তী রূপে আমরা চলে যাব প্রবন্ধ। কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। তাহলে কি বলবো? প্রবন্ধ হলো গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নাই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। তবে তথ্যের সংগ্রহ প্রবন্ধে অনেক থাকলেও একটা কথা মনে রাখতে হবে, সাহিত্যের প্রধান লক্ষণ কি বলতো শিক্ষার্থী? তোমরা দেখো, সাহিত্যের প্রধান লক্ষণ হলো সৃজনশীলতা। দেখো মনোযোগ দিয়ে কিন্তু শুনে রাখো কি বলছি আমি। সাহিত্যের প্রধান লক্ষণ কি? জ্ঞানমূলকে থাকবে এবং যে কোনো অবজেক্টিভ, বাংলা অবজেক্টিভে যে কোনো পরীক্ষায় এটা কিন্তু থাকতে পারে যে সাহিত্যের প্রধান লক্ষণ কি। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয় তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। তাহলে আমরা কি জানলাম? যে প্রবন্ধ বুদ্ধিভিত্তিক রচনা হতে পারে, কিন্তু তাতে অবশ্যই
সাহিত্যের যে রস অর্থাৎ সাহিত্যের যে সৃজনশীলতা তা লেখককে ফুটিয়ে তুলতে হবে, এবং যে লেখার মধ্যে, যে প্রবন্ধ সাহিত্যের মধ্যে লেখকের সৃজনী শক্তির পরিচয় পাওয়া যাবে না, তাকে আমরা সার্থক প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে গণ্য করব না। এ কারণেই তোমরা বলতে পারো যে খবরের কাগজেও তো অনেক ভালো ভালো খবর ছাপা হয়, অনেক বুদ্ধিবৃত্তিক কথা ছাপা হয়, তাহলে কেন সেটা সাহিত্য নয়? এই জন্যই সেটা প্রবন্ধ সাহিত্য নয়। কেননা এই কারণেই খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য তা কি? সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান। শিক্ষার্থী, তোমরা দেখো বিশেষ বিশেষ দিকগুলো তোমরা দাগ দিয়ে রাখো বইতে। আমি প্রথমেই বললাম সাহিত্যের প্রধান লক্ষণ কি? সৃজনশীলতা। আরেকটা কথা আছে, সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কি? সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান। প্রবন্ধেরও সেই একই উদ্দেশ্য। সাধারণত আমরা যেটা বললাম, কল্পনা শক্তি বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে কোনো বিষয়বস্তুকে আত্মসচেতন বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ বিশিষ্ট করে, তাই প্রবন্ধ হিসেবে পরিচিত। আচ্ছা, প্রবন্ধের দুইটি শ্রেণী বিভাগ আছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধের দুইটি শ্রেণী বিভাগ আছে। এক তন্ময় প্রবন্ধ, দুই মনময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ কি? তন্ময় প্রবন্ধ অবজেক্টিভ আর মনময় প্রবন্ধ সাবজেক্টিভ। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয়, দেখো খেয়াল করে, বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি, অর্থাৎ একটা সুনির্দিষ্ট চিন্তার মধ্যেই এর সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। এ ধরনের রচনায় কি লেখকের যত পাণ্ডিত্য আছে, যত বুদ্ধিভিত্তিক ব্যাপার আছে, যত জ্ঞান গর্ব আছে, সবই এখানে এখানে ফুটে ওঠে। এটাই এই রচনার মুখ্য বিষয় হয়ে দেখা যায়। পরবর্তী কি? মনময় প্রবন্ধ। এ গেল তন্ময় প্রবন্ধ। এখন আমরা বলবো মনময় প্রবন্ধটা কি? যেখানে লেখকের মেধা শক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ই প্রধান হয়ে ওঠে, এদেরকে মনময় প্রবন্ধ বলে। দেখো, তন্ময় প্রবন্ধে কিন্তু ব্যক্তি হৃদয় বা আবেগের কোনো স্থান নেই, সেখানে কিন্তু শুধুই লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি, জ্ঞানের পরিচয়। ঠিক মনময় কিন্তু বিপরীত, মেধা শক্তি বুদ্ধিবৃত্তির চেয়েও মেধা শক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ই এখানে প্রধান, অর্থাৎ তার আবেগ। এদেরকে মনময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধই এ পর্যায়ে। রম্য রচনা আরেকটি রচনা এখানে আছে, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয়। রবীন্দ্রনাথের যে বিচিত্র প্রবন্ধ নামের যে প্রবন্ধ গ্রন্থটি আছে, এটার প্রত্যেকটা প্রবন্ধই মনময় প্রবন্ধের পর্যায়ে ভুক্ত। রম্য রচনা নামে একটা কথা অনেক দিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। তোমরা অনেক সময় শুনে থাকবে রম্য রচনা নামে একটি সাহিত্যের নাম, যে রম্য রচনা, প্রহসন, প্রবন্ধ, সাথে রম্য রচনার নামটাও শুনে থাকবে। তাহলে বেললেত্রে বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের রম্য শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। অর্থাৎ রম্য রচনার বিষয় গুরুগম্ভীর হতে পারে, কিন্তু তার প্রকাশভঙ্গি, ভাষা কিন্তু এত গুরুগম্ভীর হবে না। সেখানে প্রকাশভঙ্গি হাস্য ছলে, কৌতুক ছলে, অনেক গুরুগম্ভীর ব্যাপারে সেখানে উপস্থাপনা বা প্রকাশ থাকবে।
বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবহমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। অর্থাৎ বাংলায় যে প্রবন্ধ, যে সমগ্র প্রবন্ধের যে ভাণ্ডার, সেটা কিন্তু এত কি হালকা নয়। সেই রাজা রামমোহন রায় থেকে এখনো অবধি প্রবন্ধ সাহিত্যের যে ভাণ্ডার, যে ঝুড়ি, তা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ এবং এই প্রবহমানতা এখনো চলে আসছে। শিক্ষার্থীরা, প্রবন্ধ সাহিত্যের সাথে সাথে আমরা সাহিত্যের বিভিন্ন রূপ আলোচনা করলাম এবং রূপের যে রীতি, যে তাও আমরা আলোচনা করলাম, যে কবিতা কেমন হবে, কবিতার বৈশিষ্ট্য কেমন হবে, নাটক কেমন হতে পারে, নাটক কয় অঙ্কের হতে পারে, ছোট গল্প কেমন হবে, কোন কবিতার মধ্যে ছোট গল্পের সকল বৈশিষ্ট্য আছে, তারপরে উপন্যাস, উপন্যাসের মধ্যে কি থাকবে, গদ্যে লিখিত থাকবে উপন্যাসের বিখ্যাত লেখক, উপন্যাসের প্লট গুরুত্বপূর্ণ, প্রবন্ধ বুদ্ধিভিত্তিক রচনা, প্রবন্ধ কি রকম হলে প্রবন্ধ হবে, প্রবন্ধ কয়টি ভাগে বিভক্ত, আমরা সবকিছু আলোচনা করলাম। এই যে রীতিগুলি আলোচনা করলাম, এই যে আঙ্গিকগুলি আলোচনা করলাম, এটাই কিন্তু সাহিত্যের রীতি। তোমাদের কাছে এখন আমি মনে করি স্পষ্ট হয়েছে সাহিত্যের রূপ ও রীতি বলতে কি বোঝানো হয়েছে। সাহিত্যের রূপ হলো সাহিত্যের বিভিন্ন শাখা, যেমন নাটক, গল্প, উপন্যাস, মহাকাব্য, প্রবন্ধ, বিভিন্ন শাখা। আর এই শাখা কিভাবে রচিত হবে তার আঙ্গিকটাই হলো সাহিত্যের রীতি। সবার কাছে আমি মনে করি ধারণাটি স্বচ্ছ হয়েছে সাহিত্যের রূপ আর রীতি কি। তোমাদের কাছে এই গদ্যটা অনেকেই কাছে কঠিন মনে হয়, নাম শুনেই অনেকে ভয় পেয়ে যাও যে না জানি এটা কত কঠিন। আসলে কিন্তু কি এখন কি কঠিন মনে হচ্ছে? আমার ধারণা আমার শিক্ষার্থীদের কাছে এখন কোনোটাই, এখন সাহিত্যের রূপরীতি কোনোভাবেই কঠিন মনে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যত কঠিন তত মনে রাখা সহজ। কারণ কি, তোমাদের এটা সৃজনশীল সবচেয়ে সুন্দরভাবে দেওয়া যায়। কিরকম? সৃজনশীল যখন আসে সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সময় আসে না। যেমন একটা সৃজনশীল আসলো প্রবন্ধ নিয়ে এই আলোচনায় আসে, ওই সৃজনশীলটা প্রবন্ধের ওপরই কোশ্চেনগুলো করা হয়। আবার ছোট গল্পের ওপর সৃজনশীলটা হলে ছোট গল্পের ওপর করা হয়, নাটকের ওপর করা হলে নাটকের উপর করা হয়। তাহলে তুমি যদি প্রত্যেকটা টপিকস ভালো করে জানো যে নাটক কিভাবে হয়, নাটকের বৈশিষ্ট্য কি, নাটক সম্পর্কে তুমি যদি ভালো করে পড়ো, একটা সৃজনশীল যদি নাটকের ওপর আসে তুমি সুন্দর করে এটার উত্তর করতে পারবে। আবার প্রবন্ধটা যদি তুমি ভালো করে পড়ো, প্রবন্ধের উপর যে সৃজনশীলটা আসবে তুমি সেটা সুন্দর করে উত্তর করতে পারবে। তাহলে কি হলো, অন্যান্য সৃজনশীল গদ্য থেকে তোমার যতটা মিলিয়ে যাবে, সবকিছু একসাথে হয়ে যাবে, এখানে কিন্তু তা হচ্ছে না। প্রবন্ধ পড়ে আসছো, প্রবন্ধ ক্লিয়ার, উপন্যাস পড়েছো, উপন্যাস ক্লিয়ার, এর উপর সৃজনশীলটা তুমি করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা এই সৃজনশীলটা এড়িয়ে যায়, কিন্তু এই সৃজনশীলটা যদি করে সবার থেকে আলাদা থাকে এবং এক্সামিনাররা কিন্তু যখন দেখে যে এই স্টুডেন্টটা এইটার উত্তর করেছে এবং এটার উত্তর করতে সাহস করেছে এবং সুন্দর করে সেই উত্তরগুলো দিয়েছে, তখন কিন্তু এটাতে আমার মনে হয় খুব ভালো নাম্বার পাওয়া যায় এবং 10-এর মধ্যে সৃজনশীল 8-9 ইজিলি এসে পড়ে, যদি তুমি ওই সম্পর্কে, কারণ তোমার যদি প্রত্যেকটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে যে প্রবন্ধের উপর প্রশ্নগুলো কি কি, প্রবন্ধের ব্যাপারগুলো টপিক্সটা আমি সুন্দর করে জানি, এটার উপর সৃজনশীল আসলে আমার জন্য কোনো ব্যাপার না। কত ভাগ, কয়টি শ্রেণী বিভাগ আছে, কি কি আছে, তন্ময় প্রবন্ধ কি, তন্ময় প্রবন্ধে কি থাকে, লেখকের পাণ্ডিত্য বুদ্ধিভিত্তিক ব্যাপারগুলো থাকে, মন্ময় প্রবন্ধে কি থাকে, লেখকের ব্যক্তি হৃদয়ের প্রাধান্য থাকে। তাহলে এই যে তুমি সবকিছু জেনে গেলে, এখন এগুলোর উপর ঘুরে ফিরেই সৃজনশীলটা আসবে, তখন তুমি সুন্দর করে এর উত্তর করতে পারবে। তাহলে আমাদের কিন্তু আমাদের কিন্তু সাহিত্যের উপরীতি মোটামুটি শেষ, আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা মেসেঞ্জারে করবে। এবং এরপরে দেখো আমাদের পরবর্তী যে বাড়ির কাজ, আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে পাঠ্য বইয়ে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের অনুশীলনী সৃজনশীলটি লিখবে। একটা সৃজনশীল দেওয়া আছে, তোমরা সুন্দর করে সেটার আনসার করবে আমি যা পড়িয়েছি, এবং তোমরা বইটা আবার পড়বে, পড়ে তোমরা সুন্দর করে এটার উত্তরটা লিখে আমাকে পাঠিয়ে দেবে।
আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছে যে আমরা যে তোমাদের যে গদ্যগুলি বাকি ছিল আমরা একটা একটা করে ইনশাল্লাহ আমরা আজকে ৩ নাম্বার সাহিত্য রূপনীতি এসে পড়েছি। পরবর্তীতে আমাদের আরেকটি গদ্য আছে নিয়তি। তাহলে আমাদের ক্লাস 10 এর যে বাকি ছিল যেই সিলেবাসের আমি প্রথম ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে গদ্য পদ্যগুলো বাকি সেগুলো আগে পড়ানো হয়নি। এগুলো কিন্তু আমরা ক্লাস 10 এ তোমাদের পড়ানো শুরু করতাম। করোনার কারণে আমরা এটা সম্ভবপর হয়ে ওঠেনি। এখন সুন্দর করে আমি এক একটা গদ্য এক এক দিন বুঝিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে নিয়তি পড়ালেই আমাদের ক্লাস তোমাদের 10 এর যে নির্ধারিত ছিল গদ্যগুলো সেগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা কবিতাগুলি শেষ করব। এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্রে চলে যাব এবং পূর্ণভাবে বাংলা দ্বিতীয় পত্র শুরু করব। গদ্য পদ্যগুলি শেষ হলে আমরা পূর্ণভাবে এই দ্বিতীয় পত্রটা একদম টোটালি যতদিন থাকে ততদিন হাতে কোনো না রেখে গদ্য পদ্য না রেখে আমরা শুধু বাংলা দ্বিতীয় পত্র পড়বো। আর শোনো তোমাদের প্রথম ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রে 2টো রচনা দিয়েছিলাম, পরবর্তী ক্লাসেও দেবো বলেছিলাম। পরবর্তী ক্লাসে 2টা রচনা লিখে নাও। মানব কল্যাণে বিজ্ঞান আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই দুটো তোমরা বাড়িতে সুন্দর করে লিখে রাখবে। আজকের মতো এখানেই বিদায়। সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।